রাত ১০টা ট্রেনে যখন শুধু আমরা দুজন একা কামরায় বসেছিলাম এবং ট্রেন টানেলে ঢুকে সব অন্ধকার হয়ে গেল, শ্বশুরজি আমার হাত ধরে এমন একটা প্রতিশ্রুতি দিলেন যেটা শুনে আমার বুক ধরফর করতে লাগল। ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে, শাশুড়িমা অসুস্থ, তাই বাসায় রয়ে গেছে। স্বামী অফিসের কাজে পারবে না, শুধু আমি আর শ্বশুরজি যাচ্ছি তার বড় ভাইয়ের বাড়ি। রাত ১০টার ট্রেন, কামরায় আর কেউ নেই, শুধু আমরা দুজন। জানালা দিয়ে বাইরের অন্ধকার দেখা যাচ্ছে। ট্রেন দ্রুত ছুটছে, শ্বশুরজি আমার সামনের সিটে বসেছেন। কিছুক্ষণ চুপ থাকার পর তিনি বললেন, বৌমা, আমি তোমাকে একটা কথা বলবো, শুনবে? আমি মাথা নাড়লাম। হঠাৎ ট্রেন একটা টানেলে ঢুকে গেল, সব অন্ধকার হয়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম। ঠিক তখনই অনুভব করলাম শ্বশুরজি উঠে আমার পাশের সিটে বসেছেন। তার হাত আমার হাত ধরল। আমি বললাম, বাবা, আপনি? তিনি আমার কথা থামিয়ে দিয়ে বললেন, শোনো, এই অন্ধকারে কেউ দেখছে না, আমি তোমাকে সত্যি কথা বলছি, আমি তোমাকে ভালোবাসি। ট্রেন টানেলের ভেতরে দ্রুত ছুটছে, অন্ধকারে শুধু তার গলার স্বর শুনছি। তিনি আমার হাত শক্ত করে ধরে বললেন, আমার ছেলে তোমাকে সুখী করতে পারেনি, সে সবসময় বাইরে থাকে, তোমাকে একা রেখে যায়, কিন্তু আমি তোমার জন্য সবকিছু ছেড়ে দিতে প্রস্তুত। টানেল শেষ হতে আর কয়েক সেকেন্ড বাকি। তিনি দ্রুত বললেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তুমি যদি আমার সাথে থাকো, আমি তোমাকে রাজকন্যার মতো রাখব। আমরা বিদেশে চলে যাব, নতুন পরিচয় নেব, স্বামী স্ত্রী হিসেবে বাঁচব। শুধু একবার বল হ্যাঁ। ট্রেন টানেল শেষ হলো, আলো জ্বলে উঠল। আমি দেখলাম তার চোখে পানি। আমার নিজের হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে। তার প্রস্তাব শুনে একটা অপরাধ বোধ এলেও মনের গভীরে একটা আকর্ষণ অনুভব করলাম, কিন্তু গলা কাঁপিয়ে বললাম, বাবা, এটা অসম্ভব, আমি এমন চিন্তাও করতে পারি না। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মেহরুন্নেসা খান। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রাফি আহমেদ খান, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রিয়াদ আর সাবিহা। রিয়াদ ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। সাবিহা ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, বৌমা, আমি তোমাকে একটা কথা বলবো, শুনবে? আমি মাথা নাড়লাম। তিনি আবার বললেন, আমি জানি এই কথাগুলো শুনে তোমার কেমন লাগছে, কিন্তু আমি আসলে তোমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাইছি। আমাদের পরিবারের একটা পুরনো রহস্য আছে, যেটা আমি এতদিন কাউকে বলিনি। আমি এখন আরও বিভ্রান্ত হয়ে পড়লাম। তিনি তার ব্যাগ থেকে একটা পুরনো ডায়েরি বের করলেন। ডায়েরিটা দেখতে খুবই প্রাচীন, চামড়ার মোলাটে অনেক দাগ। তিনি বললেন, এই ডায়েরিটা আমার বাবার, তিনি মারা যাওয়ার আগে আমাকে এটা দিয়ে গিয়েছিলেন। এতে একটা গুপ্তধনের কথা লেখা আছে, কিন্তু এই গুপ্তধন খুঁজে বের করার জন্য একজন নারীর প্রয়োজন, যে আমাদের পরিবারের বউ হবে এবং যার মধ্যে সাহস আর বুদ্ধি থাকবে। আমি হতবাক হয়ে বললাম, বাবা, আপনি কি বলছেন? গুপ্তধন? এটা কি কোনো রূপকথার গল্প? তিনি মাথা নাড়লেন, না বৌমা, এটা সত্যি। আমার বাবা তোমার দাদু শ্বশুর, উনি ছিলেন একজন প্রত্নতত্ত্ববিদ। উনি চট্টগ্রামের পাহাড়ি এলাকায় একটা প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিলেন। সেখানে তিনি একটা গোপন কক্ষের সন্ধান পেয়েছিলেন, যেখানে অনেক মূল্যবান প্রাচীন জিনিস লুকিয়ে আছে। কিন্তু সেই কক্ষে ঢোকার জন্য একটা বিশেষ ধাঁধার সমাধান করতে হয়, এবং সেই ধাঁধা শুধুমাত্র একজন নারী সমাধান করতে পারবে। আমার চোখ বড় বড় হয়ে গেল। কিন্তু বাবা, আপনি আমাকে এখন এসব কথা কেন বলছেন, এবং ট্রেনে এই অন্ধকারে? এমনভাবে তিনি দীর্ঘশ্বাস ফেললেন। কারণ বৌমা, আমি জানতাম না তুমি কিভাবে প্রতিক্রিয়া দেখাবে। এই গুপ্তধনের ব্যাপারটা আমাদের পরিবারের একটা বড় গোপন রহস্য। আমার বাবা মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে এই রহস্য শুধুমাত্র পরিবারের নির্বাচিত একজন বউকে বলতে হবে। আমি তোমাকে পরীক্ষা করছিলাম, তুমি কতটা সৎ, কতটা নীতিবান এবং কতটা সাহসী। তুমি আমার অদ্ভুত কথাগুলো প্রত্যাখ্যান করেছ, এটাই প্রমাণ করে যে তুমি সঠিক ব্যক্তি। আমি এখনও কিছুটা কাঁপছিলাম। বাবা, কিন্তু আপনার কথাগুলো শুনে আমার
আমি জানি তোমাকে ভয় পাইয়ে দিয়েছি, কিন্তু এটা ছিল পরীক্ষার অংশ। আমার বাবা বলে গিয়েছিলেন যে গুপ্তধনের রক্ষক সেই প্রাচীন শক্তি শুধুমাত্র একজন সৎ এবং নিষ্ঠাবান নারীর কাছে গোপনীয়তা প্রকাশ করবে। তুমি পাস করেছ বৌমা। ট্রেন চলছে। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। রাতের অন্ধকারে শুধু গাছের ছায়া আর দূরের কিছু আলো দেখা যাচ্ছে। আমার মন এখনও অস্থির। তিনি ডায়েরিটা আমার হাতে দিলে। এটা খোলো, দেখো এতে কি লেখা আছে। আমি কাপা হাতে ডায়েরিটা খুললাম। প্রথম পাতায় সুন্দর হাতের লেখায় লেখা ছিল, যে নারী এই পৃষ্ঠা পড়বে সে হবে আমাদের পরিবারের ভাগ্য। বিধাত্রী, তাকে অবশ্যই 3টি পরীক্ষা পার করতে হবে। প্রথম পরীক্ষা সততার, দ্বিতীয় পরীক্ষা সাহসের, আর তৃতীয় পরীক্ষা বুদ্ধির। যদি সে 3টি পরীক্ষাতেই উত্তীর্ণ হয়, তবে চট্টগ্রামের লালদিঘে পাহাড়ের গুপ্তধন ভাণ্ডার তার হাতেই খুলবে। আমি পরের পাতা উল্টালাম। সেখানে একটা মানচিত্র আঁকা ছিল। মানচিত্র একটা পাহাড়, একটা নদী এবং একটা মন্দিরের চিহ্ন দেওয়া ছিল। নিচে লেখা ছিল, এই স্থানে পৌঁছতে হলে তোমাকে অবশ্যই পূর্ণিমার রাতে যেতে হবে। চাঁদের আলোতে মন্দিরের গোপন দরজা দেখা যায়। শ্বশুরজি বললেন, আজ থেকে 3 দিন পরে পূর্ণিমা। আমরা চট্টগ্রাম পৌঁছানোর পর তোমাকে আমার সাথে সেই পাহাড়ে যেতে হবে। কিন্তু এই ব্যাপারটা আমরা কাউকে বলতে পারব না, এমনকি আমার ছেলেকেও না, কারণ এই রহস্য শুধুমাত্র নির্বাচিত ব্যক্তিরাই জানতে পারবে। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু বাবা, এই গুপ্তধলে আসলে কি আছে এবং কেন আপনার বাবা এটা লুকিয়ে রেখেছিলেন? তিনি দীর্ঘশ্বাস ফাউলেন। আমার বাবা ছিলেন একজন ইতিহাসবিদ এবং প্রত্নতত্ত্ববিদ। উনি 1927 সালে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় একটা খননকার্য চালাচ্ছিলেন। সেখানে উনি একটা প্রাচীন বৌদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষ পান। সেই মন্দির ছিল প্রায় 800 বছর পুরনো। মন্দিরের গর্ভগৃহে তিনি একটা গোপন সুড়ঙ্গের আবিষ্কার করেন। সেই সুড়ঙ্গের শেষে ছিল একটা কক্ষ, যেখানে অনেক প্রাচীন মূর্তি, পাণ্ডুলিপি এবং স্বর্ণমুদ্রা রাখা ছিল। কিন্তু বাবা, আমি বললাম, তাহলে তো সেই ধন সম্পদ সরকারের কাছে জমা দেওয়া উচিত ছিল। তিনি মাথা নাড়লেন। হ্যাঁ, সাধারণভাবে তাই, কিন্তু সেই কক্ষে আমার বাবা একটা শিলালিপি পেয়েছিলেন। সেই শিলালিপিতে লেখা ছিল যে এই ধন শুধুমাত্র একজন বিশেষ নারীর জন্য সংরক্ষিত আছে। নারী হবে সৎ, সাহসী এবং বুদ্ধিমান। তিনি এই ধন ব্যবহার করবেন দরিদ্র মানুষের সেবায়। আমার বাবা বিশ্বাস করতেন যে এই ভবিষ্যৎবাণী সত্য। তাই তিনি সেই ধন লুকিয়ে একটা মানচিত্র এবং নির্দেশনা এই ডায়েরিতে লিখে গিয়েছিলেন। তাহলে আমি অবাক হয়ে বললাম, তাহলে আপনি কি মনে করেন যে আমি সেই নারী? তিনি হাসলেন। হ্যাঁ বৌমা, তোমাকে দেখে, তোমার সাথে কথা বলে আমি বুঝতে পেরেছি যে তুমি সেই ব্যক্তি যার জন্য এই ধন অপেক্ষা করছে। তুমি সৎ, তুমি নিষ্ঠাবান এবং তোমার মধ্যে সাহস আছে। আজ রাতের টানেলের মধ্যে আমি তোমাকে প্রথম পরীক্ষা দিয়েছি। তুমি পাশ করেছ বৌমা। ট্রেন এখন চট্টগ্রাম স্টেশনের কাছাকাছি আসছে। জানালা দিয়ে দেখা যাচ্ছে শহরের আলো। আমার মনে এখনও অনেক প্রশ্ন। বাবা, আপনি বললেন 3টি পরীক্ষা। প্রথম পরীক্ষা তো হয়ে গেল, বাকি দুটো কি? তিনি ডায়েরির পরের পাতা খুললেন। দেখো, এখানে দ্বিতীয় পরীক্ষা হবে সাহসের। তোমাকে একা রাতের অন্ধকারে সেই পাহাড়ে উঠতে হবে। সেখানে অনেক বন্যপ্রাণী আছে, পথ খুবই বিপজ্জনক। কিন্তু তুমি যদি সত্যি সাহসী হও, তাহলে তুমি পৌঁছতে পারবে। আর তৃতীয় পরীক্ষা? আমি জিজ্ঞেস করলাম। তৃতীয় পরীক্ষা হবে বুদ্ধির। মন্দিরের গর্ভগৃহে ঢোকার জন্য একটা জটিল ধাঁধা সমাধান করতে হবে। সেই ধাঁধা এমন যে শুধুমাত্র একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তি তার সমাধান করতে পারবে। আমার বাবা সেই ধাঁধার কিছু সূত্র এই ডায়েরিতে রেখে গিয়েছেন। ট্রেন স্টেশনে ঢুকছে। প্ল্যাটফর্মে অনেক মানুষ দেখা যাচ্ছে। শ্বশুরজি ডায়েরিটা তার ব্যাগে রেখে দিলেন। আমরা এখন আমার বড় ভাইয়ের বাড়িতে যাব। সেখানে 2 দিন থাকব। তারপর পূর্ণিমার রাতে আমরা বের হব। তুমি প্রস্তুত থেকো। আমি মাথা নাড়লাম। আমার মনে এখনও অনেক দ্বিধা, কিন্তু একটা রোমাঞ্চ অনুভব করছি। এমন অ্যাডভেঞ্চার আমার জীবনে আগে কখনো হয়নি। ট্রেন থামল, আমরা নামলাম। প্ল্যাটফর্মে শ্বশুরজির বড় ভাই আমার বড় শ্বশুর অপেক্ষা করছিলেন। তিনি আমাদের দেখে হাসলেন। এসো এসো, অনেকক্ষণ অপেক্ষা করছি। আমরা তার গাড়িতে উঠলাম। চট্টগ্রাম শহরের রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। রাতের চট্টগ্রাম খুব সুন্দর লাগছে। আলোকিত রাস্তা, দোকানপাট, মানুষের ভিড়। কিন্তু আমার মন তখন অন্য জায়গায়, সেই পাহাড়ে, সেই গুপ্তধন ভাণ্ডারে।
বড় শ্বশুরের বাড়ি পৌঁছালাম। বড় বাড়ি, সুন্দর বাগান। বড় শাশুড়ি আমাদের স্বাগত জানালেন। রাতের খাবার খেলাম। তারপর ঘরে গিয়ে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না। মনে শুধু সেই ডায়েরির কথা, সেই গুপ্তধনের কথা ঘুরছে। পরের দিন সকালে উঠে দেখি শ্বশুরজি বাগানে বসে আছেন। আমি তার কাছে গেলাম। তিনি বললেন, বৌমা, আজ আমরা একটু শহর ঘুরব। আমি তোমাকে কিছু জায়গা দেখাতে চাই। আমরা বের হলাম। প্রথমে গেলাম চট্টগ্রাম মিউজিয়ামে। সেখানে অনেক প্রাচীন জিনিস প্রদর্শিত ছিল। শ্বশুরজি আমাকে একটা বিশেষ বিভাগে নিয়ে গেলেন। সেখানে প্রাচীন বৌদ্ধ মূর্তি এবং পাণ্ডুলিপি রাখা ছিল। তিনি একটা মূর্তির দিকে ইশারা করে বললেন, দেখো এই মূর্তিটা। এটা আমার বাবা আবিষ্কার করেছিলেন, কিন্তু যেগুলো তিনি গোপনে রেখেছিলেন সেগুলো এর চেয়ে অনেক বেশি মূল্যবান এবং প্রাচীন। আমি মূর্তিটা ভালো করে দেখলাম। এটা ছিল একটা বুদ্ধ মূর্তি, খুবই সূক্ষ্ম কারুকাজ। নিচে একটা ফলক লাগানো ছিল, যেখানে লেখা ছিল এটা প্রায় 900 বছরের পুরনো। মিউজিয়াম থেকে বের হয়ে আমরা গেলাম ফয়েজ লেকে। সেখানে বসে খেতে খেতে শ্বশুরজি বললেন, বৌমা, আমি তোমাকে আরও কিছু তথ্য দিতে চাই। সেই গুপ্তধন ভাণ্ডারে শুধু স্বর্ণমুদ্রার মূর্তি নেই, সেখানে কিছু প্রাচীন পাণ্ডুলিপিও আছে, যেগুলোতে আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি এবং জীবন রহস্যের কিছু জ্ঞান লেখা আছে। এই জ্ঞান অমূল্য, এটা মানুষের উপকারে লাগানো যায়। আপনার বাবা কি সেই পাণ্ডুলিপি পড়েছিলেন? আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ, কিছুটা, কিন্তু সম্পূর্ণ নয়। তিনি শুধু বুঝতে পেরেছিলেন যে এই জ্ঞান খুব গুরুত্বপূর্ণ এবং এটা সঠিক মানুষের হাতে পৌঁছানো উচিত। আমি চিন্তিত হয়ে পড়লাম, বাবা, কিন্তু আমি তো পাণ্ডুলিপি পড়তে পারব না, সেগুলো নিশ্চয়ই সংস্কৃত বা পালি ভাষায় লেখা। তিনি হাসলেন, চিন্তা করো না, আমার বাবা সেগুলোর একটা অনুবাদ করে রেখে গিয়েছিলেন। সেই অনুবাদও ডায়েরিতে আছে, তুমি পড়তে পারবে। সন্ধ্যায় আমরা বাড়ি ফিরলাম। রাতের খাবারের পর শ্বশুরজি আমাকে ডাকলেন, বৌমা, আজ রাতে আমি তোমাকে ডায়েরির আরও কিছু পাতা দেখাব। কাল পূর্ণিমা, আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা বারান্দায় বসলাম। তিনি ডায়েরি খুললেন। এবার তিনি একটা বিশেষ পাতা দেখালেন, যেখানে একটা ধাঁধা লেখা ছিল। ধাঁধাটা ছিল এরকম: যে নারী গর্ভগৃহে প্রবেশ করতে চায় তাকে অবশ্যই চাঁদের আলোয় 3টি পাথরের চিহ্ন খুঁজে বের করতে হবে। প্রথম পাথর আছে সিংহের মুখে, দ্বিতীয় পাথর আছে সাপের লেজে, তৃতীয় পাথর আছে পাখির ডানায়। এই 3টি পাথর সঠিক ক্রমে স্পর্শ করলে গোপন দরজা খুলবে। আমি বললাম, কিন্তু সিংহ, সাপ আর পাখি কোথায়? মন্দিরে কি এগুলো বাউদাই করা আছে? হ্যাঁ, মন্দিরের দেয়ালেই 3টি প্রাণীর ভাস্কর্য আছে, কিন্তু পাথরগুলো এমনভাবে লুকোনো যে শুধুমাত্র পূর্ণিমার চাঁদের আলোতেই সেগুলো দেখা যায়, অন্য সময় দেখা যায় না। এটা তো অসাধারণ। আমি অবাক হয়ে বললাম। তিনি মাথা নাড়লেন। হ্যাঁ, প্রাচীনকালের শিল্পীরা খুবই দক্ষ ছিলেন। তারা আলো ছায়ার খেলা ব্যবহার করে এমন জিনিস তৈরি করতেন যা শুধুমাত্র নির্দিষ্ট সময় দেখা যায়। সেই রাতে আমি অনেকক্ষণ জেগে রইলাম। জানালা দিয়ে আকাশের দিকে তাকালাম। চাঁদ প্রায় পূর্ণ হয়ে এসেছে। কাল রাতে এটা সম্পূর্ণ পূর্ণিমা হবে। পরের দিন সকালে উঠে দেখি আকাশ পরিষ্কার। এটা একটা ভালো লক্ষণ। যদি রাতে মেঘ থাকে তাহলে চাঁদের আলো পাওয়া যাবে না। সারাদিন আমি অস্থির ছিলাম। শ্বশুরজিও একই অবস্থা। বড় শ্বশুর এবং বড় শাশুড়ি আমাদের অবস্থা দেখে বললেন, তোমাদের দুজনকে কেমন চিন্তিত মনে হচ্ছে। সব ঠিক তো? শ্বশুরজি হাসি দিয়ে বললেন, হ্যাঁ ভাই, সব ঠিক আছে। আসলে অনেকদিন পর চট্টগ্রামে এসেছি তো একটু আবেগপ্রবণ হয়ে পড়েছি। সন্ধ্যা হল। রাতের খাবার খেলাম। তারপর শ্বশুরজি বললেন, ভাই, আমি এবং বৌমা একটু বাইরে যাব, লালদিঘির কাছে একটু ঘুরে আসব। বড় শ্বশুর বললেন, এত রাতে? সাবধানে যেও। আমরা বের হলাম। একটা রিকশা নিলাম। রিকশাওয়ালাকে বললাম, লালদিঘি পাহাড়ের পাদদেশে নিয়ে যাও। রিকশা চলতে লাগল। রাস্তায় মানুষ কম। আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, উজ্জ্বল গোলাকার। চারদিক যেন রূপলি আলোয় ভরে গেছে। পাহাড়ের কাছে পৌঁছে আমরা নামলাম। শ্বশুরজি রিকশাওয়ালাকে বললেন, তুমি এখানে অপেক্ষা করো, আমরা 1 ঘণ্টার মধ্যে ফিরব। আমরা পাহাড়ের দিকে হাঁটতে শুরু করলাম। পথটা একটু কঠিন, পাথর আর ঝোপঝাড়, কিন্তু চাঁদের আলোতে দেখা যাচ্ছে। আমরা ধীরে ধীরে উপরে উঠতে লাগলাম। প্রায় 20 মিনিট হাঁটার পর একটা প্রাচীন স্থাপত্যের ধ্বংসাবশেষ দেখা গেল। পাথরের স্তম্ভ, ভাঙা দেওয়াল, পড়ে থাকা ভাস্কর্যের টুকরো। চাঁদের আলোতে জায়গাটা মিস্টিরিয়াস দেখাচ্ছে। শ্বশুরি বললেন, এই হল সেই প্রাচীন মন্দির। আমার বাবা এখানেই খননকার্য চালিয়েছিলেন। এখন আমাদের গর্ভগৃহ খুঁজে বের করতে হবে। আমরা ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে হাঁটতে লাগলাম। হঠাৎ আমি একটা দেওয়ালে 3টি ভাস্কর্য দেখতে পেলাম। একটা সিংহ, একটা সাপ এবং একটা পাখি। চাঁদের আলো ঠিক এই ভাস্কর্যগুলোর ওপর পড়ছে।
বাবা দেখুন, আমি উত্তেজিত হয়ে বললাম। তিনি এগিয়ে এলেন। হ্যাঁ, এইগুলো। এখন তোমাকে পাথরগুলো খুঁজে বের করতে হবে। আমি ভাস্কর্যগুলো ভালো করে দেখতে লাগলাম। সিংহের মুখে একটা ছোট্ট পাথর জমা আছে, যেটা চাঁদের আলোতে চিকচিক করছে। সাপের লেজেও একটা পাথর দেখা যাচ্ছে, আর পাখির ডানায় তৃতীয় পাথর। বাবা, আমি পাথরগুলো দেখতে পাচ্ছি, এখন কি করব? তোমাকে সঠিক ক্রমে স্পর্শ করতে হবে। কিন্তু সঠিক ক্রম কি? আমি ডায়েরিতে লেখা ধাঁধাটা মনে করার চেষ্টা করলাম। প্রথম পাথর সিংহের মুখে, দ্বিতীয় সাপের লেজে, তৃতীয় পাখির ডানায়। তাহলে ক্রমটা তো এই। আমি প্রথমে সিংহের মুখের পাথর স্পর্শ করলাম। একটা হালকা ক্লিক শব্দ হল। তারপর সাপের লেজের পাথর স্পর্শ করলাম। আবার ক্লিক শব্দ। সবশেষে পাখির ডানার পাথর স্পর্শ করলাম। হঠাৎ একটা গর্জন শব্দ হল। দেওয়ালের একটা অংশ সরে গেল। একটা গোপন দরজা খুলে গেল। ভেতর থেকে ঠান্ডা হাওয়া বের এলো। শ্বশুরজি আমার দিকে তাকিয়ে হাসলেন। তুমি করে দিয়েছ বৌমা। দ্বিতীয় এবং তৃতীয় পরীক্ষা দুটোই পাস। এখন আমরা ভেতরে ঢুকব। তিনি তার ব্যাগ থেকে একটা টর্চ বের করলেন। আমরা গোপন দরজা দিয়ে ভেতরে ঢুকলাম। একটা সরু সুড়ঙ্গ, দেওয়ালে প্রাচীন খোদাই কাজ। আমরা ধীরে হাঁটতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর সুড়ঙ্গ শেষ হয়ে একটা বড় কক্ষে পৌঁছলাম। টর্চের আলোতে দেখলাম চারদিকে পাথরের তাক। তাকে অনেক প্রাচীন জিনিস রাখা, মূর্তি, পাণ্ডুলিপি, স্বর্ণমুদ্রায় ভরা পাত্র। বাবা, এটা আমি কথা খুঁজে পেলাম না। হ্যাঁ বৌমা, এটাই সেই গুপ্তধন। আমার বাবা সত্যি বলেছিলেন, এসব এখন তোমার দায়িত্বে। তুমি যেভাবে সঠিক মনে করো এগুলো ব্যবহার করো। আমি একটা পাণ্ডুলিপি তুলে নিলাম। পাতাগুলো খুব পুরনো, কিন্তু এখনও ভালো অবস্থায় আছে। কিছু সংস্কৃত লেখা আছে আর পাশে ছবি আঁকা। শ্বশুরজি বললেন, এই পাণ্ডুলিপিগুলো আয়ুর্বেদিক ঔষধ এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে লেখা। এগুলো আধুনিক বিজ্ঞানীরা গবেষণা করলে অনেক নতুন জ্ঞান পাবে। আমি স্বর্ণমুদ্রার পাত্রটার দিকে তাকালাম। এই স্বর্ণ দিয়ে কি করব? এটা বিক্রি করে দরিদ্রদের সাহায্য করা যায়, হাসপাতাল তৈরি করা যায়, স্কুল তৈরি করা যায়। আমার বাবা এটাই চেয়েছিলেন। আমি গভীরভাবে নিঃশ্বাস নিলাম। বাবা, এটা একটা বিশাল দায়িত্ব। আমি এটা সামলাতে পারব? তিনি আমার কাঁধে হাত রাখলেন। তুমি পারবে বৌমা। তুমি 3টি পরীক্ষাতেই উত্তীর্ণ হয়েছ। তুমি যোগ্য। আমরা কিছু পাণ্ডুলিপি এবং কয়েকটা মুদ্রা নিয়ে বের হলাম। বাকি জিনিসগুলো রেখে এলাম। শ্বশুরজি বললেন, আমরা পরে আবার আসব। এখন আমাদের একটা পরিকল্পনা তৈরি করতে হবে, কিভাবে এই সম্পদ মানুষের কল্যাণে ব্যবহার করা যায়। আমরা পাহাড় থেকে নেমে এলাম। রিকশাওয়ালা অপেক্ষা করছিল। আমরা রিকশায় উঠলাম। ফেরার পথে শ্বশুরজি বললেন, বৌমা, আজ রাতে যা ঘটল এটা আমাদের মধ্যে গোপন থাকবে। ধীরে ধীরে আমরা অন্যদের বলবো। আমি মাথা নাড়লাম। হ্যাঁ বাবা, আমি বুঝেছি। ফিরে এসে দেখি সবাই ঘুমিয়ে গেছে। আমরা নিঃশব্দে ঘরে ঢুকলাম। আমি বিছানায় শুয়ে পড়লাম। আজ রাতের ঘটনা মনে হচ্ছে কোনো স্বপ্ন, কিন্তু আমার হাতে থাকা পাণ্ডুলিপি প্রমাণ করছে যে এটা সত্যি। পরের দিন সকালে আমরা ঢাকায় ফেরার প্রস্তুতি নিলাম। বড় শ্বশুর এবং বড় শাশুড়িকে বিদায় জানালাম। তারপর ট্রেনে উঠলাম। ট্রেনে বসে শ্বশুরজি আমাকে বললেন, বৌমা, এখন থেকে তোমার একটা নতুন জীবন শুরু হবে। তুমি শুধু একজন গৃহিণী নও, তুমি এখন একজন রক্ষক, প্রাচীন জ্ঞান এবং সম্পদের রক্ষক। আমি হাসলাম। বাবা, আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে এসব সত্যি হল। বিশ্বাস করো বৌমা, এবং মনে রেখো, এই দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে সৎ, সাহসী এবং বুদ্ধিমান থাকতে হবে। ঢাকায় ফিরে এসে আমার স্বামী স্টেশনে আমাদের নিতে এসেছিল। সে জিজ্ঞেস করল, কেমন ছিল চট্টগ্রামের ট্রিপ? আমি হাসি দিয়ে বললাম, খুব ভালো ছিল, অনেক কিছু দেখলাম। শ্বশুরই আমার দিকে তাকিয়ে চোখ টিপলেন। আমরা দুজনেই জানি যে আসলে কি ঘটেছে। বাসায় ফিরে আমি পাণ্ডুলিপিগুলো নিজের আলমারিতে তালা দিয়ে রাখলাম। শ্বশুরজি বলেছিলেন যে তিনি একজন সংস্কৃত বিশেষজ্ঞর সাথে কথা বলবেন, যিনি পাণ্ডুলিপি অনুবাদ এবং গবেষণা করতে পারবেন। কয়েক সপ্তাহ পরে শ্বশুরজি একজন প্রফেসর নিয়ে আমাদের বাসায় এলেন। প্রফেসর দেখে খুব উত্তেজিত হয়ে গেলেন। এই পাণ্ডুলিপিগুলো অমূল্য। এতে এমন কিছু তথ্য আছে যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানেও নেই।
শ্বশুরজি বললেন, প্রফেসর সাহেব, আমরা চাই আপনি এগুলো গবেষণা করুন এবং এর ফলাফল মানুষের কল্যাণে ব্যবহার করুন। প্রফেসর মাথা নাড়লেন, অবশ্যই, আমি এই দায়িত্ব নিচ্ছি। পরবর্তী কয়েক মাসে অনেক কিছু ঘটল। প্রফেসর পাণ্ডুলিপিগুলো অনুবাদ করলেন। সেখান থেকে কিছু আয়ুর্বেদিক ফর্মুলা পাওয়া গেল, যা বিভিন্ন দুর্রোগের চিকিৎসায় কাজ করে। আমরা সেই স্বর্ণমুদ্রা বিক্রি করে একটা দাতব্য সংস্থা তৈরি করলাম, যেটা দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়। 1 বছর পরে আমরা আবার চট্টগ্রাম গেলাম। এবার আমার স্বামীও সাথে ছিল। আমরা তাকে সবকিছু বললাম। সে প্রথমে বিশ্বাস করতে পারল না, কিন্তু যখন আমরা তাকে সেই গোপন কক্ষে নিয়ে গেলাম, তখন সে সব বুঝল। আমার স্বামী বলল, বাবা, আপনি ঠিক করেছিলেন। আমার স্ত্রী সত্যিই যোগ্য, আমি গর্বিত। আমরা বাকি সম্পদও নিয়ে এলাম। সবকিছু ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে একটা বিশেষ বল্টে রাখলাম এবং ধীরে ধীরে সেগুলো মানুষের কল্যাণে ব্যবহার করতে শুরু করলাম। আজ থেকে 3 বছর পরের কথা বলছি। আমাদের দাতব্য সংস্থা এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করছে। হাজারো দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে। আমরা 2টো স্কুলও তৈরি করেছি, যেখানে গরিব বাচ্চারা বিনামূল্যে পড়তে পারে। শ্বশুরজি এখন অনেক বয়স্ক হয়ে গেছেন, কিন্তু তিনি খুব খুশি। তার বাবার স্বপ্ন পূরণ হয়েছে। সেই প্রাচীন গুপ্তধন সঠিক মানুষের হাতে পৌঁছেছে এবং মানুষের কল্যাণে ব্যবহৃত হচ্ছে। আমি এখন বুঝতে পারি যে সেই রাতে ট্রেনের টানেলের মধ্যে শ্বশুর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা আসলে প্রেমের প্রস্তাব ছিল না। সেটা ছিল একটা পরীক্ষা, একটা দায়িত্ব, এবং আমি সেই দায়িত্ব সফলভাবে পালন করছি। আজ যখন আমি সেই দিনগুলোর কথা মনে করি, তখন হাসি পাই। প্রথমে আমি কতটা ভয় পেয়েছিলাম, কতটা বিভ্রান্ত হয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ঠিক হয়ে গিয়েছে। আমার মেয়ে সাবিহা এখন 17 বছরের হয়েছে। সে খুব বুদ্ধিমান এবং সাহসী। আমি ভাবছি, হয় একদিন তাকেও এই গোপন রহস্যের কথা বলবো, নয়তো সেও এই দায়িত্ব নেবে। আমার ছেলে রিয়াদ এখন 24 বছরের। সে ডাক্তার হতে চায়। সে আমাদের দাতব্য সংস্থায় কাজ করতে চায়। আমি তাকেও একদিন সব বলবো। পরিবারের এই গোপন রহস্য জন্মের পর জন্ম চলে যাবে এবং প্রতিটি জন্মে একজন যোগ্য ব্যক্তি এই দায়িত্ব নেবে। আজ আবার পূর্ণিমা। আমি জানলা দিয়ে চাঁদের দিকে তাকিয়ে আছি। সেই চাঁদেই আমাকে পথ দেখিয়েছিল। সেই চাঁদের আলোতেই আমি সেই গোপন ধনভাণ্ডার খুঁজে পেয়েছিলাম। আমার স্বামী এসে পাশে দাঁড়াল। সে বলল, কি ভাবছ? আমি হাসলাম। সেই রাতের কথা ভাবছি, যখন তোমার বাবা আমাকে প্রথমবার সেই গোপন রহস্যের কথা বলেছিলেন। সে আমার হাত ধরল। তুমি দুর্দান্ত কাজ করেছ। আমার বাবা ঠিক ব্যক্তি বেছে নিয়েছিলেন। আমরা দুজনে চুপচাপ চাঁদের দিকে তাকিয়ে রইলাম। জীবন কত অদ্ভুত, কখনো জানা যায় না কোন মোড়ে কি অপেক্ষা করছে। সেই রাতে আমি যদি ভয় পেয়ে পালিয়ে যেতাম, তাহলে এসব হতো না। কিন্তু আমি সাহস দেখিয়েছিলাম, আমি বিশ্বাস রেখেছিলাম, এবং সেই বিশ্বাসের ফলেই আজ আমরা এতগুলো মানুষের জীবনে আলো ছড়াতে পারছি। শ্বশুরই এখন অনেক বয়স্ক হয়ে গেছেন। ডাক্তাররা বলেছেন আর বেশি দিন নেই। আজ সকালে আমি তার কাছে গিয়েছিলাম। তিনি আমার হাত ধরে বললেন, বৌমা, আমি এখন শান্তিতে যেতে পারব। আমার বাবার স্বপ্ন তুমি পূরণ করেছ। তুমি প্রমাণ করেছ যে তুমি সত্যিই সেই যোগ্য নারী। আমার চোখে জল এসে গেল। বাবা, আপনি সুস্থ হয়ে উঠবেন। আমাদের এখনও অনেক কাজ বাকি। তিনি মাথা নাড়লেন, না বৌমা, আমার সময় শেষ। কিন্তু তুমি আছো। তুমি এই কাজ চালিয়ে যাবে, এবং যখন সময় আসবে তুমি পরবর্তী প্রজন্মকে এই দায়িত্ব দেবে। আমি দেব বাবা, প্রতিশ্রুতি দিচ্ছি। তিনি চোখ বন্ধ করলেন। সেই রাতে ট্রেনে আমি তোমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটা আসলে আমার বাবার প্রতিশ্রুতি ছিল। তিনি বলে গিয়েছিলেন যে যখন সঠিক ব্যক্তি খুঁজে পাবে, তখন তাকে রাজকন্যার মতো রাখতে হবে। আর তুমি সত্যি আমাদের পরিবারের রাজকন্যা হয়ে উঠেছ। সেই সন্ধ্যায় শ্বশুরজি চলে গেলেন শান্তিতে, হাসি মুখে। তার মুখে একটা তৃপ্তির ভাব ছিল। তার শেষকৃত্যে অনেক মানুষ এসেছিল। আমাদের দাতব্য সংস্থা থেকে যারা উপকৃত হয়েছে তারাও এসেছিল। একজন বৃদ্ধা আমার কাছে এসে বললেন, আপনার শ্বশুর একজন মহান মানুষ ছিলেন। তার তৈরি করা সংস্থার কারণে আমার নাতি বেঁচে গেছে। আমরা চিরকাল তাকে মনে রাখব। আমি বুঝলাম যে শ্বশুরই আসলেই একটা মহান কাজ করে গিয়েছেন। তিনি শুধু একটা গুপ্তধন খুঁজে বার করেননি, তিনি একটা উত্তরাধিকার তৈরি করে গিয়েছেন, একটা পরম্পরা যা জন্মের পর জন্ম চলবে। আজ থেকে 5 বছর পরের কথা বলছি। আমার মেয়ে সাবিহা এখন 22 বছরের। সে মেডিকেল কলেজে পড়ছে। আমার ছেলে রিয়াদ এখন একজন সফল ডাক্তার।
সে আমাদের দাতব্য সংস্থায় ফুল টাইম কাজ করছে। গতকাল আমি সাবিহাকে ডেকে বললাম, মা, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। এটা আমাদের পরিবারের একটা গোপন রহস্য। সে আগ্রহ হয়ে বলল, কি মা? আমি হাসলাম। হ্যাঁ মা, কারণ সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। এখন তুমি যথেষ্ট বড় হয়েছ এবং তুমিও সৎ, সাহসী এবং বুদ্ধিমান। আমি চাই তুমিও এই দায়িত্বে অংশীদার হও। সাবিহা আমার হাত ধরল। মা, আমি গর্বিত যে তুমি আমার মা, এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমিও এই দায়িত্ব সঠিকভাবে পালন করব। আমরা দুজন জড়িয়ে ধরলাম। একটা পরম্পরা চলছে, একটা উত্তরাধিকার বাড়ছে। আজ আবার পূর্ণিমার রাত। আমি এবং সাবিহা দুজন মিলে চট্টগ্রাম গেলাম। আমরা সেই পাহাড়ে উঠলাম, সেই প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষে গেলাম। আমি তাকে দেখালাম কিভাবে গোপন দরজা খুলতে হয়। সাবিহা যখন প্রথমবার সেই কক্ষে ঢুকল এবং সব প্রাচীন সম্পদ দেখল, তখন তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। মা, এটা অবিশ্বাস্য। আমি হাসলাম। হ্যাঁ মা, এবং এখন এটা তোমার দায়িত্বেও। তুমি এই সম্পদ রক্ষা করবে এবং মানুষের কল্যাণে ব্যবহার করবে। আমরা কিছু নতুন পাণ্ডুলিপি নিয়ে ফিরলাম। এগুলো আমরা আবার গবেষণার জন্য দেব। ফেরার পথে ট্রেনে বসে সাবিহা বলল, মা, তুমি যখন প্রথমবার এই অভিযানে গিয়েছিলে তখন কি ভয় পেয়েছিলে? আমি মাথা নাড়লাম। হ্যাঁ মা, খুব ভয় পেয়েছিলাম। বিশেষ করে যখন তোমার দাদু ট্রেনের টানেলে আমার হাত ধরে সেই কথাগুলো বলছিলেন, আমি তখন বুঝতে পারিনি কি হচ্ছে। কিন্তু পরে সব পরিষ্কার হয়ে গেল। এবং তুমি কখনো অনুশোচনা করনি? না মা, কখনো না। এটা আমার জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল। এর কারণেই আমি এত মানুষকে সাহায্য করতে পেরেছি। ট্রেন ঢাকার দিকে এগিয়ে যাচ্ছে। জানালা দিয়ে বাইরে তাকালে দেখা যাচ্ছে রাতের বাংলাদেশ। ছোট ছোট গ্রাম, মাঝে মাঝে শহর, আর দূরে নদীর চিকচিক। সাবিহা বলল, মা, তুমি একটা প্রতিশ্রুতি করছ? আমি এই দায়িত্ব সারা জীবন পালন করব, এবং যখন আমার সন্তান হবে তখন তাকেও এই রহস্য বলবো। আমি তার হাত চেপে ধরলাম। আমি জানি মা, তুমি পারবে। তোমার মধ্যে সেই গুণগুলো আছে যা একজন রক্ষকের থাকা দরকার। আমরা দুজন নীরবে বসে রইলাম। প্রতিটি স্টেশনে ট্রেন থামছে, মানুষ উঠছে, নামছে। জীবন চলছে তার নিজের গতিতে। হঠাৎ ট্রেন একটা টানেলে ঢুকল। চারদিক অন্ধকার হয়ে গেল, ঠিক যেমন সেই রাতে হয়েছিল যখন শ্বশুরজি আমার হাত ধরে সেই রহস্যময় কথা বলছিলেন। আমি তখন বুঝতে পারিনি কি হচ্ছে, কিন্তু পরে সব পরিষ্কার হয়ে গেল। এবং তুমি কখনো অনুশোচনা করনি? না মা, কষ্ট না। এটা আমার জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল। এর কারণেই আমি এত মানুষকে সাহায্য করতে পেরেছি। ট্রেন ঢাকার দিকে এগিয়ে যাচ্ছে। জানালা দিয়ে বাইরে তাকালে দেখা যাচ্ছে রাতের বাংলাদেশ। ছোট ছোট গ্রাম, মাঝে মাঝে শহর, আর দূরে নদীর চিকচিক। সাবিহা বলল, মা, তুমি কি একটা প্রতিশ্রুতি করবে? আমি এই দায়িত্ব সারা জীবন পালন করব, এবং যখন আমার সন্তান হবে তখন তাকেও এই রহস্য বলবো। আমি তার হাত চেপে ধরলাম। আমি জানি মা, তুমি পারবে। তোমার মধ্যে সেই গুণগুলো আছে যা একজন রক্ষকের থাকা দরকার। আমরা দুজন নীরবে বসে রইলাম। প্রতিটি স্টেশনে ট্রেন থামছে। মানুষ উঠছে, নামছে। জীবন চলছে তার নিজের গতিতে। হঠাৎ ট্রেন একটা টানেলে ঢুকল। চারদিক অন্ধকার হয়ে গেল, ঠিক যেমন সেই রাতে হয়েছিল যখন শ্বশুরজি আমার হাত ধরে সেই রহস্যময় কথা বলছিলেন। আমি তখন বুঝতে পারিনি কি হচ্ছে, কিন্তু পরে সব পরিষ্কার হয়ে গেল। এবং তুমি কখনো অনুশোচনা করনি? না মা, কষ্ট না। এটা আমার জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল। এর কারণেই আমি এত মানুষকে সাহায্য করতে পেরেছি। ট্রেন ঢাকার দিকে এগিয়ে যাচ্ছে। জানালা দিয়ে বাইরে তাকালে দেখা যাচ্ছে রাতের বাংলাদেশ। ছোট ছোট গ্রাম, মাঝে মাঝে শহর, আর দূরে নদীর চিকচিক। সাবিহা বলল, মা, তুমি কি একটা প্রতিশ্রুতি করবে? আমি এই দায়িত্ব সারা জীবন পালন করব, এবং যখন আমার সন্তান হবে তখন তাকেও এই রহস্য বলবো। আমি তার হাত চেপে ধরলাম। আমি জানি মা, তুমি পারবে। তোমার মধ্যে সেই গুণগুলো আছে যা একজন রক্ষকের থাকা দরকার। আমরা দুজন নীরবে বসে রইলাম। প্রতিটি স্টেশনে ট্রেন থামছে, মানুষ উঠছে, নামছে। জীবন চলছে তার নিজের গতিতে। হঠাৎ ট্রেন একটা টানেলে ঢুকল। চারদিক অন্ধকার হয়ে গেল, ঠিক যেমন সেই রাতে হয়েছিল যখন শ্বশুরজি আমার হাত ধরে সেই রহস্যময় কথা বলছিলেন। সাবিহা ফিসফিস করে বলল, মা, এই মুহূর্তে কেমন লাগছে? সেই রাতের কথা মনে পড়ছে? আমি হাসলাম।
অন্ধকারে উত্তর দিলাম, হ্যাঁ মা, মনে পড়ছে। সেই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। সেই রাতেই আমার নতুন জীবন শুরু হয়েছিল। টানেল শেষ হল, আমার আলো এলো। আমরা দুজন একে অপরের দিকে তাকালাম এবং হাসলাম। জীবন এমনই, কখনো অন্ধকার, কখনো আলো। কিন্তু যদি সাহস থাকে, বিশ্বাস থাকে, তাহলে সব অন্ধকার পার হয়ে আলোতে পৌঁছানো যায়। আজ থেকে 10 বছর পরের কথা বলছি। আমার বয়স এখন 59 বছর। আমার নাতনি এখন 5 বছরের, সাবিহার মেয়ে। নাম রেখেছি মায়া। মায়া খুব বুদ্ধিমান বাচ্চা। সে প্রশ্ন করতে ভালোবাসে। গতকাল সে আমাকে জিজ্ঞেস করল, দাদিমা, আমাদের পরিবারের কি কোনো গোপন আছে? আমি অবাক হয়ে বললাম, কেন মা, তুমি এমন প্রশ্ন কেন করছ? সে বলল, আমি স্বপ্ন দেখেছিলাম একটা পাহাড়ে একটা গোপন জায়গা আছে। সেখানে অনেক পুরনো জিনিস আছে। আমি এবং সাবিহা একে অপরের দিকে তাকালাম। হয়তো মায়াই পরবর্তী প্রজন্মের রক্ষক হবে। হয়তো সেই প্রাচীন শক্তি তাকে ডাকছে। কিন্তু এখনও সময় আছে। সে এখনও খুব ছোট। আমরা অপেক্ষা করব। যখন সঠিক সময় আসবে, তখন তাকে সব বলবো। আজ রাতে আমি আবার সেই পুরনো ডায়েরি খুলে দেখছি। শ্বশুরজির বাবার হাতের লেখা। প্রতিটি পাতায় কত জ্ঞান, কত রহস্য লুকিয়ে আছে। শেষ পাতায় একটা লাইন লেখা আছে, যেটা আমি আগে কখনো খেয়াল করিনি। লেখা আছে, এই ধন কখনো শেষ হবে না। যতদিন এর রক্ষক সৎ, সাহসী এবং বুদ্ধিমান থাকবে, ততদিন এই ধন বাড়তেই থাকবে। কারণ সত্যিকারের ধন মাটির নিচে নয়, হৃদয়। আমি এই কথাটা এখন বুঝি। সেই স্বর্ণমুদ্রা, সেই মূর্তি, সেই কাণ্ডলিপি, এগুলো শুধু শুরু ছিল। আসল ধন হল যে ভালোবাসা, যে সেবা, যে সহানুভূতি আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছি, সেই ধন কখনো শেষ হবে না। আমাদের দাতব্য সংস্থা এখন দেশের বাইরেও কাজ করছে। ভারতে, নেপালে, মিয়ানমারে হাজারো মানুষ উপকৃত হচ্ছে। এবং এই সবে শুরু হয়েছিল সেই এক রাতে, সেই ট্রেনে, সেই টানেলে, যখন শ্বশুরজি আমার হাত ধরে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন। একটা প্রতিশ্রুতি যেটা শুনে আমার বুক ধরফর করে উঠেছিল। আজ আমি বুঝি যে সেই প্রতিশ্রুতি ছিল একটা নতুন জীবনের প্রতিশ্রুতি, একটা নতুন উদ্দেশ্যের প্রতিশ্রুতি, একটা নতুন পরিচয়ের প্রতিশ্রুতি। আমি আর শুধু একজন গৃহিণী নই, আমি একজন রক্ষক, প্রাচীন জ্ঞানের রক্ষক, মানবতার রক্ষক। এবং এই দায়িত্ব আমি পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর করব। যেমন শ্বশুরজি আমার কাছে করেছিলেন, যেমন তার বাবা তার কাছে করেছিলেন। এটাই পরম্পরা, এটাই উত্তরাধিকার। আর সবকিছু শুরু হয়েছিল সেই এক রাতে, সেই ট্রেনে, সেই টানেলে। আর সেই প্রতিশ্রুতি, একটা প্রতিশ্রুতি যেটা শুনে আমার বুক ধরফর করে উঠেছিল। আজ আমি বুঝি যে সেই প্রতিশ্রুতি ছিল আসলে একটা পরীক্ষা, একটা আমন্ত্রণ, একটা নতুন জীবনের দরজা খোলার চাবি। এবং আমি সেই দরজা দিয়ে ঢুকে গিয়েছিলাম কোনো দ্বিধা ছাড়া, কোনো ভয় ছাড়া। এবং আজ আমি এখানে আছি, একজন সফল, পরিতৃপ্ত মানুষ, যে তার জীবন অর্থময়ীভাবে কাটিয়েছে, যে হাজারো মানুষের জীবনে আলো ছড়িয়েছে। এবং এই সবের জন্য আমি কৃতজ্ঞ, সেই রাতের, সেই ট্রেনের জন্য, সেই টানেলের জন্য, আর সেই প্রতিশ্রুতির জন্য। একটা প্রতিশ্রুতি যেটা আমার জীবন বদলে দিয়েছে চিরকালের জন্য। একটা প্রতিশ্রুতি যে হাজারো মানুষের জীবন বদলে দিয়েছে। একটা প্রতিশ্রুতি যে আগামী প্রজন্মের জীবন বদলে দেবে। আর এই প্রতিশ্রুতি চিরকাল বেঁচে থাকবে প্রজন্মের পর প্রজন্ম। যতদিন মানুষ সততা, সাহস এবং বুদ্ধিকে মূল্য দেবে, ততদিন এই প্রতিশ্রুতি বেঁচে থাকবে। আমি জানালা দিয়ে বাইরে তাকাই। আজও পূর্ণিমা, চাঁদ উজ্জ্বল, গোলাকার, ঠিক যেমন সেই রাতে ছিল যখন আমি প্রথমবার সেই পাহাড়ে উঠেছিলাম। চাঁদ দেখে আমার সেই রাতের কথা মনে পড়ে। সেই রোমাঞ্চ, সেই ভয়, সেই উত্তেজনা এবং সবশেষে সেই তৃপ্তি, যখন আমি বুঝতে পারলাম যে আমি একটা মহান কাজের অংশ হয়ে গেছি। আমার চোখে পানি আসে, খুশির পানি, গর্বের পানি। আমি শ্বশুরজিকে ধন্যবাদ জানাই। তিনি আমাকে বিশ্বাস করেছিলেন। তিনি আমার মধ্যে সেই গুণগুলো দেখেছিলেন যেগুলো আমি নিজেও জানতাম না যে আমার আছে। এবং আমি তার প্রপিতামহকে ধন্যবাদ জানাই। তিনি এই সব শুরু করেছিলেন। তিনি বুঝেছিলেন যে প্রাচীন জ্ঞান এবং সম্পদ সঠিক হাতে থাকা দরকার। আজ রাতে আমি শান্তিতে ঘুমাতে পারব, কারণ আমি জানি যে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করছি এবং পরবর্তী প্রজন্ম প্রস্তুত হচ্ছে এই দায়িত্ব নিতে। গল্পটা এখানেই শেষ, কিন্তু যাত্রা শেষ নয়, যাত্রা চলমান। প্রজন্মের পর প্রজন্ম এই যাত্রা চলবে। আর সবকিছু শুরু হয়েছিল সেই এক রাতে, সেই রাতের ট্রেনে, যখন শুধু আমরা দুজন একা কামরায় বসেছিলাম।
আর ট্রেন টানেলে ঢুকে সব অন্ধকার হয়ে গেল। যখন শ্বশুরজি আমার হাত ধরে এমন একটা প্রতিশ্রুতি দিলেন যেটা শুনে আমার বুক ধরফর করে উঠেছিল। সেই প্রতিশ্রুতি ছিল একটা নতুন জীবনের প্রতিশ্রুতি। আমি সেই দরজা দিয়ে ঢুকে গিয়েছিলাম, কোনো দ্বিধা